নমস্কার, আমি বিশ্বদীপ। বাংলার নববর্ষ 1431-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এই নতুন বছরের প্রথম রন্ধনে বন্ধন এই উপস্থাপনা। তাই নতুন বছরের রন্ধনে বন্ধন এই উপস্থাপনায় আমাদের কাছে আমাদের সঙ্গে আজকে আমরা পাবো এমন একজনকে, যিনি আমাদের অতিথি হয়ে এসছেন। তিনি হচ্ছেন একজন ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান বলতেই কিন্তু আপনাদের মনে হচ্ছে সেই রকম ম্যাজিশিয়ান যে সেই টুপি থেকে খরগোশ বার করে নেয়, না, ওই ম্যাজিশিয়ান নয়। উনি হচ্ছেন তুলি এবং পেন্সিলের ম্যাজিশিয়ান। অসাধারণ তার ক্ষমতা, ড্রয়িং এবং ক্রাফট এইটার উপরে সে দারুণ অনেক ছোটোবেলা থেকে এই কাজগুলোর সঙ্গে সে যুক্ত, এবং তার আজকে প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদেরকে তিনি যেটা জানেন তাদের সঙ্গে সে শেয়ার করে। তার সেই ছাত্রছাত্রী রয়েছে, তারা তার এই প্রতিভাটা তার মধ্যে থেকে তার ছাত্রছাত্রীর মধ্যে সঞ্চারিত হচ্ছে। তাই জন্য তাকে আমরা আজকে ডেকে নিয়েছি। আমরা তার সঙ্গে গল্প করব আর অবশ্যই তার কিছু প্রতিভার ঝলক দেখব। আজকে আমাদের অতিথি সঞ্জিত পাল। ডেকে নিচ্ছি আমাদের অতিথি সঞ্জিত পাল। নমস্কার। আজকে আমাদের অতিথি সঞ্জিত পাল। আর এই সঞ্জিত, আপনাদের তো বললামই, ভীষণ ভালো একজন আর্টিস্ট আর কি। ড্রয়িং এবং ক্রাফট দুর্দান্ত করতে পারে, খুবই ভালো করে। আমি তার প্রচুর নিদর্শন আমি দেখেছি বা আমি জানি। তা আজকে ওর সঙ্গে আমরা গল্প করব। আর ও রান্না করে, ভালো রান্না করতে পারে, কিন্তু আজকে রান্নাটা ও করবে না। ওকে আমরা বলেছি একটা অন্যরকম একটা রেসিপি ওর সঙ্গে শেয়ার করে দেবো, যাতে বাড়িতে তোমার বাড়িতে তো তোমার স্ত্রী মা রয়েছে, একদম তাদেরকে ও করে খাওয়াবে, এরকমই একটা, ওই জন্য আর কি শিখে চলে যাবে। তা আমরা সেরকমই একটা রান্না ওর সঙ্গে শেয়ার করবো। তার আগে ওর সঙ্গে একটু আমরা গল্প করে নিই। আর তোমার জন্য শরবত রয়েছে, বসো, তোমার সঙ্গে একটু গল্প করে নিই। হ্যাঁ, নাও। আচ্ছা, প্রথমে শুভ নববর্ষ। শুভ নববর্ষ, তোমাকেও শুভ নববর্ষ। তোমার দর্শকদেরও জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, আমাদের বললামই, আমাদের নতুন বছরে, বাংলা নতুন বছরে আমাদের প্রথম এই রন্ধনে বন্ধন উপস্থাপনা। তা তুমি এখন কি করছো? নাও প্লিজ। থ্যাংক ইউ। করছি বলতে আমি কি জবের প্রফেশন নাকি এমনি? তোমার প্রফেশনটা তো আমি যতটুকু জানি তুমি এই ড্রয়িং এবং ক্রাফট এটা নিয়েই আছো আর কি, এটাই তোমার প্রফেশন সেই অর্থে। এবং আমি এটাও জানি, ওর সঙ্গে যেহেতু আমার একটু পূর্ব পরিচয় রয়েছে, তাই আমি জানি ও প্রচুর ছাত্রছাত্রীকে ও শিক্ষা দিয়ে থাকে এই আর্ট ড্রয়িং অ্যান্ড ক্রাফটে। সেটা সে করে থাকে আর কি। একটা স্কুলের সঙ্গেও সে সরাসরি যুক্ত, এবং সেই স্কুলটাতেও তার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, সেটা আমি জানি। আশা করি তুমি এখন সেই কাজটাই করছো। হ্যাঁ, স্কুল তো আমার চলছেই বাড়িতে। ওখানে আমার 100+ স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে আর কি। আর আদার্স আমার কিছু পরিচিত যারা আর কি আছে, যারা এই লাইনেই আছে, তাদের সাথে মিলে এটা প্রায় 200-250 খানেক একটা গ্রুপ আমাদের আছে স্টুডেন্টের। তাদের নিয়ে ওই এক্সাম যেই প্রসিডিওরে হয় আর কি, ড্রয়িং ক্রাফটের যে এক্সাম প্রসিডিওরটা চলে সেটা হয়। তো ওটার সাথে একটা যুক্ত আছি, যেখানে ক্লাস মোটামুটি ধরো আমার শনি রবি বাড়িতে আমার ক্লাস চলে, ব্যস্ত থাকি। আর নতুন যেটা একটা এডিশন হয়েছে লকডাউনের পরে, তোমার সাথে তো আমার লকডাউনের আগেই তোমার বাড়িতে আমি ক্লাস করাতে যেতাম, যাতায়াত ছিল। কিন্তু লকডাউনের পরে যে আমার অনেকটাই চেঞ্জেস এসছে, সেটা হচ্ছে আমি ডিজিটাল আর্ট যেটা নিয়ে প্র্যাকটিস করছিলাম আর কি, সেটাও আস্তে আস্তে আমার শেখানোর মধ্যে ঢুকে গেছে আর কি। এখন ডিজিটালি তো ভীষণভাবে এই জায়গাটা চলে এসছে আর কি ড্রয়িং এর মধ্যে। ড্রয়িং ব্যাপারটা যেহেতু আমাদের যারা বাবা মা তারা জানেন, ওই আর কি ছেলে মেয়েদের একটু আঁকা শেখাতে হবে ব্যাপারটা থাকে আর কি। ওই একটু আঁকা শেখাতে হবে ঠিক নয়, এই সঞ্জিতের মতো ছেলেদের কাছে পড়লে ওই একটু আঁকা নয়, ও কিন্তু এটা খুব ভালো মতো শেখাতে পারে, যেটা বাচ্চাদের ভালো লাগার মধ্যে দিয়ে তৈরি হয়। ও আমাকে যেটা বলেছিল, আসলে আঁকাটা তো শুধু ওই পেন্সিল আর কপি করা নয়, পেন্সিল পেপার অ্যান্ড কপি, এটা তো আঁকা নয়। একটা আপেল দেখে আমি আপেলটা দেখলাম এবং আপেলটা এঁকে ফেললাম, এটা আঁকা নয়। ওর কাছ থেকে আমি যেটুকু শুনেছিলাম, আগে আপেলটাকে আমি যদি লাইভলি দেখি, সেটাকে অবজার্ভ করি, সেটাকে দেখার পর এবার আপেলটাকে আমার কল্পনার মধ্যে নিয়ে আমি যখন সেটা ফুটিয়ে তুলতে পারবো, সেটাই হবে প্রকৃত ড্রয়িং। ওর কাছ থেকেই আমার এটা জানা আছে। আসলে ব্যাপারটা ওরকমই, তুমি যেটা বললে ওরকমই হয়। এখন কি হয়, মোস্টলি ড্রয়িংয়ের ক্ষেত্রে যে এখন যে সময়টা চলছে সেটার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এখন আমার বেশ কিছু টিউশনস যেটা আমার অনলাইন আর কি বেসিসে স্টার্ট হয়েছে আফটার লকডাউন। তো সেটা এদেশ বিদেশ এবং যে সমস্ত জায়গাতে আমি ক্লাস করাচ্ছি, যে কোনো ভাষার স্টুডেন্ট, সবার ক্ষেত্রে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তারা নিজে থেকে কোনো কিছু আঁকতে পারছে না। তারা কপি হয়তো খুব ভালো করতে পারছে, কিন্তু নিজে থেকে একটা টপিকের উপর ড্রয়িং করতে দিলে তারা কিন্তু তখন ভেবেই উঠতে পারছে না যে তারা কী করবে। অথচ সেম টপিকের ওপরেই হয়তো দেখা যাচ্ছে যে তারা অনেক কিছু এঁকেছে। যেমন হয়তো একটা এক্সাম্পল বলি আমি, হয়তো ছাতা মাথায় একটা লোক যাচ্ছে, সেটা হয়তো সে এঁকেছে, কিন্তু বর্ষার দৃশ্যে ওই ফিগারটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আর বুঝতে পারছে না। অবজারভেশনটা নেই, ও কোনোদিন সেইভাবে দেখেনি একটা গ্রামের পথে একটা লোক
ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে, একদম। এটা যতক্ষণ না দেখবে ততক্ষণ কিন্তু ও জিনিসটাকে কপি করবে, মানে অন্য একজনের ছবি দেখে আঁকার চেষ্টা করবে। আসলে আঁকা বা এই যে ফুটিয়ে তোলা, কল্পনাটাকে ফুটিয়ে তোলা কাগজে এবং কলমের মাধ্যমে, সেটার জন্য তো অবশ্যই অবজারভেশন দরকার, সেটা ওর কাছ থেকেই শেখা। ভীষণ ভালোভাবে একদম ধরে ধরে কি করে আঁকাটা বা ড্রয়িংটা করতে হয় বেসিক জায়গা থেকে ও কিন্তু শেখাতে পারে, সেটা আমি নিজে জানি, তাই জন্য আপনাদের বলছি। আর ওর কাছ থেকে আমরা নিশ্চয়ই জেনে নেব কিছু প্রতিভা মানে ও তো মানে সত্যিই খুব ভালো আঁকা, আমি বারবার বলছি। তা এরকম কিভাবে কি আঁকা যায় আমরা একটু দেখেও নেব ওর কাছ থেকে, ও আমাদের দেখাবে বলেছে। আর এটা আমাদের মানে এই যে পুরো রেসিপিটা চলতে চলতে আমরা ওগুলো দেখে নেবো। আর আজকে যে রেসিপিটা ওর সঙ্গে শেয়ার করবো বলেছি, তোমাকে আজকে আমি একটা রেসিপি শেয়ার মানে শিখিয়ে দেবো। শিখিয়ে দেবো মানে আমি তোমাকে শেয়ার করবো, ওটা তুমি তোমার বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে আমাদের জানাবে কেমন হলো, এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই ট্রাই করবে, তারাও জানিয়ে দেবে। আজকে আমরা যে রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে খাস্তা কচুরি। তো খেয়েছো সিঙ্গাড়া, খাস্তা কচুরি, একদম সেই খাস্তা কচুরিতে বেসিক্যালি ভিতরের পুরটা থাকে হচ্ছে ডালের, মুগ ডালের পুর থাকে বেসিক্যালি। তা ওটাই ওই খাস্তা কচুরিটাই আমরা বানাবো আজকে একটু নববর্ষের স্পেশাল হিসাবে। আমরা একটু ওই কিমার খাস্তা কচুরি বানাবো, আচ্ছা, মানে কিমা দিয়ে খাস্তা কচুরিটা বানাবো। এটা কেমন হয় সেটা ও বলবে আমাদের, কেমন হলো আর কি, ও ট্রাই করবে এবং বলবে, শিখেও নেবে। তাহলে আমরা চলুন রান্না করতে করতে, মানে আমাদের রেসিপিটা যখন চলবে, রান্নাটা চলবে, তার মধ্যে ওর সঙ্গে আরও কথা বলে নেব এবং ওর কিছু ড্রয়িং আমরা দেখে নেব। তাহলে তোমাকে তো বললাম আজকে আমরা তৈরি করব কিমার খাস্তা কচুরি। খাস্তা কচুরি কিন্তু মানে ক্রিস্পি হয় যে কচুরিগুলো, যেটা আমরা ওই সিঙ্গাড়া কচুরি কিনি, সেটা কিমা দিয়ে করব। তা কিমা আমরা এখানে চিকেন কিমা নিয়েছি, তুমি মাটন কিমা দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। চিকেন কিমাটা একটু তাড়াতাড়ি প্রসেস করা যায়। চিকেন কিমা নিয়েছি, বাড়িতে বোনলেস চিকেন থাকলে তুমি ওটাকে ছোটো ছোটো টুকরো করেও কিমা টাইপ করে নিতে পারো, কোনো অসুবিধা হয় না। আর কচুরি করার জন্য তো ময়দা লাগবেই, যেটার মধ্যে পুরটা ভরা হবে। এই কচুরি কথাটা কিন্তু একটা রাজস্থানী কথা, এবং এই পুরো খাওয়া দাওয়াটাই হচ্ছে রাজস্থানী খাওয়া দাওয়া, এই কচুরি যেটা, অর্থাৎ পুর ভরাকেই কচুরি বলা হয়। কচুরি কথাটাই হচ্ছে ফিলিং। আচ্ছা, ওকে। আর এই কিমাটা প্রসেস করার জন্য আমাদের একটু পেঁয়াজ লাগবে, আর এখানে ওই আদা রসুনের পেস্ট আছে সেটা লাগবে, কিছু মশলাপাতি লাগবে। আমরা ময়দাটা মাখবো, তার আগে আমরা এই কিমাটাকে একটু প্রসেস মানে একটুখানি ম্যারিনেট করতে হয়। যে কোনো মাছ, মাংস, এই ধরনের যে জিনিসগুলো আছে, অর্থাৎ যেগুলো আমরা ননভেজ বলে থাকি বেসিক্যালি, সেটাকে একটুখানি ম্যারিনেট করতে হয়। ম্যারিনেট করা মানে তার মধ্যে কিছু আষ্টে গন্ধ বা এই ধরনের কিছু থাকে, এছাড়া তার ভিতরে মশলাপাতি ঢোকানোর জন্য কিছুক্ষণ তাকে রাখতে হয় আর কি, কিছু জিনিসপত্র দিয়ে। সেই ম্যারিনেশনের জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস রেখেছি। তো লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিমার মধ্যে, ঠিক আছে। এখানে দিয়ে দেবো সামান্য হলুদ, হলুদ দিলাম সামান্য, বেশি না, মানে 4 চামচে 1/4 চামচ পরিমাণ দিলেই হবে। অল্প একটু, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যেটা ঝাল কম হয়, রংটা হয়, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, মানে স্বাদ মতো। নুনটা তো বুঝে দিতে হয় কিরকম, যাতে মানে বেশি, মানে নুন যদি বেশি হয়ে যায় তাহলে যে কোনো খাবারই নষ্ট, তাই জন্য নুনটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো একটুখানি তেল, সামান্য তেল ম্যারিনেশনের জন্য। সাদা তেল দিচ্ছি, আমরা সাদা তেলেই এটা রান্না করবো, তাই সাদা তেল দিচ্ছি ম্যারিনেশনের জন্য, সাদা তেল। এবং এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটাকে আমরা মিনিট 15 মতো রেখে দেব, ঠিক আছে, যেটাকে ম্যারিনেট করা বলে। এরপরে আমরা ময়দাটা কি করে মাখতে হয়, কচুরি আসলে ময়দা দিয়ে আমরা অনেক খাবার তৈরি করি, কিন্তু প্রত্যেকটা ময়দা কিন্তু মাখা পদ্ধতিটাই আলাদা। মানে তুমি যখন ময়দা দিয়ে লুচি করবে, ময়দাটা একরকম মাখা হবে, যখন কচুরি করবে একরকম মাখা হবে। আবার ময়দা দিয়ে তুমি মানে বাইরে যেটা দেখেছো অনেক জায়গায় রাজকচুরি থাকে, খুব এত বড় ফোলা ফোলা থাকে, বড় বড়, ওগুলো মানে পুরোটাই ক্রিস্পি হয়, সেটার মাখার পদ্ধতি আলাদা। সমস্তটাই পদ্ধতি আলাদা হয়। ময়দা দিয়ে সিঙ্গাড়াও হচ্ছে, ময়দা দিয়ে নিমকিও হচ্ছে, কিন্তু প্রত্যেকটা যে মাখা হবে সেটা আলাদা। এটার পদ্ধতিটা আমরা দেখে নেবো কি করে মাখছি। তাহলে এটাকে আমরা মোটামুটি মিশিয়ে নিলাম, এবং এটা আমরা 15 মিনিট মতো ম্যারিনেট করতে রেখে দেবো। ময়দা মাখার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, 250 গ্রাম মতো ময়দা আছে। মেজারমেন্টটা কি হচ্ছে, 250 গ্রাম ময়দা আছে। আমি এখানে সামান্য জোয়ান, এমনি যে জোয়ান থাকে, কাঁচা জোয়ান, একটু হাতে ঘষে নিয়ে। আচ্ছা, এটা কি শুধু কি ফ্লেভারের জন্য না হজমের জন্য? হজমের জন্য হয়, হ্যাঁ, যেহেতু তেল যাবে তো এর মধ্যে, ফ্যাটটা বেশি পরিমাণ যাবে, তো আমি একটু জোয়ান দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেবো এখানেও কিন্তু আন্দাজ মতো একটু নুন দেবো। আর যেটা দিতে হবে এখানে, যেহেতু 250 আছে, তাহলে 1/5 অর্থাৎ 50 ml মতো তেল এখানে ব্যবহার করতে হবে। এটাকে বলে ময়ান দেওয়া। আচ্ছা, তুমি যখন যে কোনো এরকম ব্রেড প্রোডাক্ট যত ক্রিস্পি করবে, তোমার ময়ামের উপর ডিপেন্ড করবে সেটা ক্রিস্পি হবে না সফট হবে। আচ্ছা, তাহলে এখানে আমাকে একটু ক্রিস্পি করতে হবে, আমি ময়ামটা দেবো হচ্ছে 1/5 মানে 50 ml মতো তেল এখানে দিতে হবে। আর যদি আরো বেশি ক্রাঞ্চি করতে, তাহলে ওটা ভেঙে যাবে,
আচ্ছা, মানে সেক্ষেত্রে কি ময়াম বেশি হয়ে যাবে? হ্যাঁ, ময়াম বেশি হলে কি হবে, ওটা ফেটে যাবে, ভেঙে যাবে। আচ্ছা, বেশি ক্রিস্পি, বেশি মানে ওটা বেশি তেল হয়ে গেলে তখন ওটা ভেঙে যাবে। আচ্ছা, ব্রেক হবে, মানে ওই ফাটল ধরবে আর কি। তা আমরা এখানে 50, এই মেজারমেন্টগুলো হচ্ছে বেসিক্যালি দরকার পায় আর কি। আমরা 50 ml মতো, এটা আমার 60 ml এর মেজারমেন্ট আছে। আচ্ছা, তা আমি এখানে 50 ml মতো তেল এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা ভালো করে নুন, আমরা এখানে দিয়েছি জোয়ান এবং তেলটা মিশিয়ে দেব। এরপরে এটা খুব অল্প অল্প জল দিয়ে একটু সফট ডো তৈরি করতে হবে, সফট ডো। দেখো ময়দাটা এইভাবে ডো তৈরি হয়েছে এবং এটা এরকম সফট ডো হবে। আচ্ছা, ঠিক আছে, এরকম সফট ডো হবে। এটাকে আমরা কিন্তু একটু রেস্ট করতে হয়, ঢাকা দিয়ে রেস্ট করতে হবে ময়দাটাকে, যাতে এই যে আমরা জলটা দিয়ে মাখলাম ময়দার যে পার্টিকেলসগুলো আছে সেগুলো যেন জলের সঙ্গে মিশে ওটা একটু ফুলে ওঠে। আচ্ছা, সেইভাবে সফট আরও হয়ে যাবে এবং ফুলে উঠবে। তাই জন্য এটাকে আমরা একটুখানি রেস্ট করব ঢাকা দিয়ে। তার মধ্যে আমরা কিমার প্রিপারেশনটা করে দেবো, যেটা ভিতরে পুর দেবো। চিকেনটা আমরা ম্যারিনেট করতে দিয়েছিলাম, আমরা নিয়ে চলে এসেছি মানে কিমাটাকে আর কি, চিকেন কিমাটা। আর এখানে আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজকে এরকমভাবে কুচি করে নিয়েছি, ঠিক আছে। আর আমি এখানে তেল বসিয়েছি, মানে তেলটা আছে হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ হোয়াইট অয়েল, মানে যেটাকে আমরা সয়াবিন অয়েল বলি বা হোয়াইট অয়েল, সেটা আমরা ব্যবহার করছি। আর এটা তেলটা গরম হয়ে গেলে আমরা এটা দেবো। তোমার আঁকা বা ড্রয়িং বা ক্রাফট যাই বলো, সেটা যেরকম আর্ট, রান্নাটাও কিন্তু একটা আর্ট অবশ্যই। এবং এটাকেও কিন্তু স্টেপ বাই স্টেপ, এটাকে তুমি যদি ভালো না বেশে রান্না করো, রান্না কিন্তু সেই স্বাদ তৈরি হবে। একদমই তাই। তোমাকে ভালোবাসতে হবে যে কোনো ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে। আমার সেটাই প্রশ্ন থাকবে তোমার, যেহেতু প্রত্যেকটাই শিক্ষা আমাদের শিখতে হয়। আমাদের একাডেমিক লাইন, মানে একাডেমিক এর মধ্যে যেরকম আমরা লিটারেচার পড়ছি, আমরা সায়েন্স পড়ছি, আমরা অন্য সাবজেক্টগুলো পড়ছি, হিস্ট্রি, জিওগ্রাফি, তার সঙ্গে আমরা ড্রয়িং, ক্রাফট এগুলোও শিখছি। কিন্তু আমার মনে হয় দুটো শেখার মধ্যে একটা পার্থক্য আছে। মানে ওটা তো বাংলা, ইংরেজি বা সায়েন্স পড়ে আমরা পড়ছি, আমরা সেটা দিয়ে পরে আমাদের জীবনে সেটা আমাদের অ্যাপ্লাই করবো এবং কাজে লাগাবো। কিন্তু ড্রয়িং বা ক্রাফট যেহেতু একটা ক্রিয়েটিভ ওয়ার্ড, এটা কিন্তু আমার মনে হয় আমি যদি কোনো কিছু তৈরি করি তার আনন্দটাই আলাদা। হ্যাঁ, ড্রয়িং এর ক্ষেত্রে কি হয় দেখো, ড্রয়িং, আচ্ছা আমি তোমাকে একটু থামিয়ে নিই, তারপরে তোমার কথাটা পুরোটা শুনবো। আমি এখানে একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এবার তুমি বলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলো। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে যে ড্রয়িং বা যে কোনো রকমের আর্ট, ঠিক আছে, সেটা ডান্স হতে পারে, গান হতে পারে, যে কোনো রকমের আর্টের ক্ষেত্রেই হচ্ছে, সেটা একটা নিজের আর্টিস্ট নিজেকে এক্সপ্রেস করে সেটার থ্রুতে কিছুটা, ঠিক আছে। এবারে যখন আমরা ওই জিনিসটাকে ওই অঙ্ক, বাংলা, ইংরেজির মতো ওই একই রকম একটা শিডিউলের মধ্যে বেঁধে নিই, যেমন ধরো আজকে তোমাকে এই টাইমের মধ্যেই আঁকতে হবে, আজকে তোমাকে এই টাইমের মধ্যেই গাইতে হবে, এটা এই ধরনের আর্ট ফিল্ডগুলো শেখার জন্য আমার মনে হয় উপযুক্ত পরিবেশ দেয় না। একদম ঠিক আছে, মানে টাইম বাউন্ড কখনো ক্রিয়েশন হয় না, একদমই তাই। মানে ক্রিয়েশনে তুমি যদি একটা সময় বেঁধে দাও, সেটা ক্রিয়েশন হয় না, সেটা একটা জব হয়। হ্যাঁ, জব হতে পারে। যেমন তুমি আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলে যে আমি এখন আর আলাদা কি কাজ করছি আর কি, সেটার ব্যাপারে। তো আমি যেমন লকডাউনের পরে কিছু ইলাস্ট্রেশনস, তারপর তোমার কিছু অ্যানিমেশনস, এগুলোর উপরে টুকটাক কাজকর্ম শুরু করেছি, ফ্রিল্যান্সিং, টুকটাক বলা ভুল হবে, মানে মোটামুটি একটা ভালোই কাজ আমি শুরু করেছি আফটার লকডাউন। 2 বছর আমার চলছে এটা। তো ড্রয়িংয়ে দেখলাম যেটা হয়, ড্রয়িং আর এটার মধ্যে একটা তফাৎ হচ্ছে যে আমি যখন যে কোনো কি অ্যানিমেশনের মধ্যে ওই আর্ট ফর্মটা আসতে পারে, ভিডিওর মধ্যেও আসতে পারে, বা এনি কাইন্ড অফ আর্টের মধ্যে আসতে পারে, কিন্তু তার জন্য আমাকে নিজেকে ফ্রি রাখতে হবে, মাইন্ডকে। এবং বাচ্চারা যখন জিনিসটা শিখছে, শেখার চেষ্টা করছে, তখন বাবা মায়েরা একটা টাইম বেঁধে দিচ্ছে। অধিকাংশ আমি দেখতে পাচ্ছি যে কিছু নির্দিষ্ট টপিকের ওপর বাচ্চারা রেগুলার জিনিসটাকে বারবার রিপিটেডলি প্র্যাকটিস করে যাচ্ছে, একই ধরনের জিনিস রিপিট করে যাচ্ছে, নতুনভাবে কিছু করতে দেওয়া হচ্ছে না তাদের। আমি যেটা মনে করি, দেখো যে কোনো ক্রিয়েশনের ক্ষেত্রে তোমার ইমাজিনেশনটা ভীষণ ক্লিয়ার থাকা দরকার। মানে তুমি যত ভাববে, যত চিন্তা করবে, যত কল্পনা করতে পারবে, তত তোমার ক্রিয়েশন ভালো হবে। তুমি নতুনত্ব আনতে পারবে তোমার ক্রিয়েশনের মধ্যে, আরেকজনের থেকে তফাৎ করতে পারবে। আমার একটা বড় প্রশ্ন আছে, ছোটরা তো আঁকা শিখবে, তুমি গেলে বা আরেকজন গেল, বা তারা এখন আঁকা যেহেতু মানে শিক্ষার সঙ্গে যুক্ত, তাই আঁকা শিখতে হবে বা ইত্যাদি, কিন্তু তাদের ভালো লাগে না মানে তাকে পেন্সিল আর কাগজ দিয়ে দিলাম, সে নিজের ইচ্ছা মতো একটা লাইন টানলো, একটা সার্কেল করলো কি করলো না, যা হোক একটা কিছু করলো, সেটা তাদের নিজের ইচ্ছা মতো। কিন্তু যখনই তুমি তাকে জোর করে এইটা এখান থেকে করো, তখনও ভালো লাগছে না। তাহলে এই ভালো লাগাটা কি করে করা যাচ্ছে? মানে যখন তুমি বলছো যে লাইনটা তুমি এখান থেকে টানো, ঠিক এখান থেকে কার্ভটা করো, তখনও ভালো লাগছে না। হ্যাঁ, এবার দেখো ব্যাপারটা নিজে ইজি মানে তখন সেটাই ও নিজের মন মতো যখন আঁকিবুকি কাটছে বা কিছু করছে, তখন তার ভালো লাগছে। দেখো এখানে আমি একটা জিনিস বলতে চাই যে
এখানে বাচ্চাকে দুটো আলাদা স্পেস দিতে হবে। একটা স্পেসে তাকে বলতে হবে যে তোমার এটা প্রয়োজনীয় আছে স্কুলের কাজের জন্য, স্কুলের প্রজেক্টের জন্য বা আদার্স কোনো ড্রয়িং এক্সামের জন্য, তো সেটার প্রিপারেশনটা ডিফারেন্ট হবে। তার জন্য বাচ্চাকে রেগুলার ওই জিনিসটাকে বারবার অনুশীলন করতে হচ্ছে, একটা জিনিস রিপিট করতে হচ্ছে, না তো সে সেটা পারফেক্টলি করতে পারবে না, যেহেতু সেখানে একটা মার্কস ক্যারি করার ব্যাপার আছে। তো মার্কস যেখানে ওরিয়েন্টেড আছে সেখানে প্র্যাকটিসটা আলাদা হবে, আর যেখানে শেখার প্রশ্ন আসছে বা নিজের ইমপ্রেশন বা নিজের ভেতরের ভাবনা চিন্তা ফুটিয়ে তোলার ব্যাপারটা আসছে, সেখানে কোনো বাউন্ডারি আনা যাবে না, তাকে ছেড়ে দিতে হবে, সেখানে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এই জন্য আমি যেটা সাজেস্ট করি অভিভাবকদেরকে, আমি বলি যে অন্তত বাচ্চাদেরকে দুটো করে খাতা দিতে, একটা খাতার মধ্যে তারা আমার দ্বারা রেগুলার যে স্কিল ডেভেলপমেন্টের প্রসেসটা আছে সেটা থাকবে একটা খাতার ভেতরে, যার মধ্যে অভ্যাসটা থাকবে যে একটা আপেল বাবা এইভাবে আঁকতে হয়, বা একটা শেপ এইভাবে করতে হয়, একটা মানুষ এইভাবে হয়, একটা ঘর এভাবে হয়। আর ঠিক অপোজিট ভাবে বাচ্চার ভাবনা চিন্তায় একটা ঘর কেমন সেটা কিন্তু আমরা ভাবতে পারবো না। আমরা যে জিনিসটা আসলে করি সেটা হচ্ছে যে আমরা নিজেদের ভাবনাটাকে ওদের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাই, এটা হচ্ছে সব থেকে বড় ভুল হয়। হ্যাঁ, যেই কারণে তুমি দেখবে, তুমি কখনো বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন যদি অ্যাটেন্ড করো, তুমি দেখবে যেই সমস্ত বাচ্চাগুলোকে গার্জিয়ানরা একটু চোখ গরম করে দেখবে কম্পিটিশনের মধ্যে গিয়ে বলছে যে তোকে এটাই করতে হবে, এটা তুই এইভাবে কর। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ওখানে তো তাদের একটু ছাড় দেওয়াটা দরকার, কারণ কম্পিটিশনটা তো আলটিমেট ওরা শুধুমাত্র প্রাইজ পাওয়ার জন্য যাচ্ছে না। এই কম্পিটিশন ব্যাপারটাই যাকে এটা ভুল ঠিক এই নিয়ে প্রচুর বিতর্ক হতে পারে, তবে ছোটদের কম্পিটিশনে নামিয়ে দেওয়াটা আমি অন্তত আমার নিজস্ব মতামত হতে পারে, আমি এর পক্ষে নই। মানে একদম ছোটদেরকে কম্পিটিশনে নামিয়ে একদম কম্পিটিশন নয়, আমার মনে হয় যে কম্পিটিশন হতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই জিনিসটাকে ওইভাবে প্রেজেন্ট করা যাবে না, একদম যে তুমি আসছো সবাই মিলে বসে একসঙ্গে আঁকছে, সেটার মজা আলাদা, সেটা ডিসপ্লে হতে পারে, তোমাকে প্রথম হতে হবে এই জায়গাটা। আমারও সেটাতে সমস্যা আছে। আসলে কি হয়, আমি যখন তোমাকে আবার একটু থামাতে হবে, কারণ আমরা আবার ফিরে আসবো এখানে, কারণ আমরা যে পর্যায়ে পেঁয়াজটা এখন ভাজা হয়েছে এখানে আমাকে দিয়ে দিতে হবে একটু আদা রসুন পেস্ট। যে আদা রসুন পেস্ট, এটা আমাদের চায়ের চামচ কোয়ান্টিটি আছে, সেই চায়ের চামচ কোয়ান্টিটি মোটামুটি 1.5 চায়ের চামচ মতো আমরা এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করব। এইবার এটাকেও কিন্তু আমাদের একটু ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার ফিরে আসছি তোমার প্রসঙ্গে। হ্যাঁ, যেটা বলছিলাম যে কম্পিটিশনের ব্যাপারটা, ধরো একটা বাচ্চা যখন কম্পিটিশনে পার্টিসিপেট করে, কম্পিটিশনে যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের মধ্যে আমাকে যখন সময় জাজমেন্টের জন্য ডাকা হয়, আমি মাঝে মাঝে না এমন হয় বেশ কিছু ছবি, মানে আমাদের এখানে সকল কালচারে আমি দেখেছি যে যেই ছবির মধ্যে হিউম্যান ফিগার বেশি, বা যেই ছবির মধ্যে হয়তো একটা খুব কঠিন টপিককে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে, অথচ বাচ্চা সেই টপিক সম্পর্কে অত কিছু হয়তো জানে না, সে জাস্ট কপি করে সে হয়তো তুলে দিয়েছে পেজে, ঠিক আছে, এই ধরনের জিনিসকে বারবার করে ফার্স্ট সেকেন্ডে বা ওইগুলোকেই প্লেস দেওয়া হয়। এবার এতে কি হয়, একটা বাচ্চা যখন নিজের ভাবনা চিন্তা দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করে, তখন তার সেই ভাবনা চিন্তাটা কোথাও চাপা পড়ে যায়, কারণ সে তো ওখানে পার্টিসিপেট করছে ঠিকই, কিন্তু তার কাজটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, অথচ সেই কাজটার মধ্যেই কিন্তু ক্রিয়েটিভিটিটা ছিল। এবার এটা আমাদেরও জাজমেন্ট করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়, যে যাদের হয়ে জাজমেন্ট করতে গেছি হয়তো যেই গ্রুপের জন্য, তারা হয়তো বলে দিচ্ছে যে তোমাকে এই ধরনের ছবি থেকে জাজমেন্ট করতে হবে। তো বাচ্চাদের শেখার জন্য আমি বলবো তাদের একটা আলাদা স্পেস দিতে হবে, এবং তাদের যে স্কিল ডেভেলপমেন্টটা আছে সেটার জন্য একটা আলাদা স্পেস দিতে হবে। একদম ঠিক আছে। আর তুমি তো আমাকে বলেছো তুমি একটা কিছু করে দেখাবে যেটা ওদের সুবিধা হবে শিখতে। আচ্ছা, তার মধ্যে আমি এখানে কিছু মশলা দিই। আমি এখানে এই জিরে গুঁড়ো 1/2 চায়ের চামচ, ধনে গুঁড়ো 1/2 চায়ের চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চায়ের চামচের একটু কম দিলাম। আর দিলাম সাধারণ লঙ্কার গুঁড়ো, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো বলে, সেটা 1/4 চামচ। যে যেরকম ঝাল খায় এটা সে সেরকমভাবে ব্যবহার করতে পারে। আর দিয়ে দিলাম আন্দাজ মতো একটু নুন আর সামান্য চিনি। চিনিটা অ্যাকচুয়ালি কালারটাকে করার জন্য চিনি ব্যবহার করা হয়। রান্নায় চিনির ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে কালার, এবং যে জিনিসগুলো আমরা ব্যবহার করি তার কালারটাকেও চিনি ঠিক রাখে, যেহেতু কার্বনে পরিণত হয় এবং ওই কালারগুলোকে নষ্ট হতে দেয় না। তেল যে কালারটাকে নষ্ট করে দেয় সেটা হতে দেয় না। আমি জানতাম না। এবার এটাকে ভালো করে একটুখানি আমার একটু কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। মশলা, পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট এটা কষানো হয়েছে, যতটা কষানো দরকার মোটামুটি আমরা মিনিট 4 মতো এটাকে কষিয়ে নিয়েছি সব কিছু নিয়ে। এবার আমরা এখানে কিমাটাকে দিয়ে দিচ্ছি, চিকেন কিমাটা। এবার চিকেন কিমাটা দিয়েও কিন্তু আমাদের মিনিট 5-7 ভালো করে এটাকে রান্না করে নিতে হবে, ঠিক আছে। ভিতরে পুর দেওয়ার জন্য এটা বেসিক্যালি তৈরি হচ্ছে, এটা যে যেরকম ইচ্ছে পুরটা তৈরি করে নিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। দেখো আমরা এখানে কিমাটা রেডি করে নিয়ে চলে এসেছি প্রসেস করে, আর এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, রেস্ট করেছিলাম, সেটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, যেরকম লেচি করে সেরকম লেচি করে নেব। কচুরির লেচি যেরকম হয়, খাস্তা কচুরি, ঠিক সেই সাইজের, এরকম সাইজের আমরা লেচি করে নিচ্ছি। দেখো লেচিগুলো আমরা তৈরি করে নিলাম, এখানে পুরটা রয়েছে। সিম্পলি যেভাবে কচুরি করে এরকম একটা বাটির মতো শেপ তৈরি করে নিলাম, এবং এখান থেকে পুরটা আমরা ভরে নিলাম।
এই পুরটাকে আঙ্গুল দিয়ে একটু চেপে ভিতরে ঢুকিয়ে দেবো। এরকম করে আমরা বাকিগুলো ভরে ফেলবো। আর এরপরে আমরা দেখে নেব, তুমি যেটা আমাদের দেখাবে বলেছো হ্যাঁ সেটা তুমি দেখাবে। তুমি তো বললে তুমি তোমার ট্যাবে দেখাবে হ্যাঁ, নাকি? ট্যাবের মধ্যে দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এগুলো ভরে নিই, তারপরে তোমার ওটা আমরা দেখবো। ঠিক আছে। দেখো আমাদের এগুলো আমরা পুর ভরে নিয়েছি, যেটা কচুরিটা বানানো হবে। আর এখানে তেল বসিয়ে নিয়েছি। আচ্ছা, খাস্তা কচুরি ভাজার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আচ্ছা যাকে ঈষদ উষ্ণ গরম বলে সেরকম ভাবে করতে হবে। আর কচুরি যখন আমরা তেলে দেব তখন যে দিকটা আমরা বন্ধ করেছি সেটা নিচের দিক করে দিতে হবে। আর আমরা দেখে নেব খুব হালকা বাবলস উঠবে, সেইভাবে আমরা এখানে দিয়ে দিলাম। এই যে এখান থেকে যে আমি এটা দিলাম, এটা একদম নিচে চলে গেল এবং খুব হালকা হালকা বাবলস উঠছে, যেটা তুমি এমনি দেখতে পাবে না, কিন্তু খুবই হালকা হালকা উঠছে, ছোট ছোট করে। তাহলে এই অবস্থায় আমি এখানে কচুরির এগুলো দিয়ে দেবো। এটা হতে একটু সময় লাগে ভাজাটা। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ একটা খুব হালকা বাবলস উঠছে, সেই রকম বাবলসটাই উঠবে। এই 5টা আগে হয়ে যাক, কারণ এটা একটু ফুলবে, তাই জন্য হয়ে গেলে আমরা পরে আবার দেবো। তাহলে তুমি এখন যেটা বললে, তুমি কিভাবে ড্রয়িং এর ইন্টারেস্ট গ্রো করবে বা কোন স্টেপ দিয়ে ড্রয়িংটা করবে বাচ্চারা, সেটা তুমি দেখাবে। তাহলে সেটা তুমি একটু দেখাও, আমাদের ভিউয়ার্সরা বা আমাদের বন্ধুরা একটু দেখে নেবে। আচ্ছা, আমি এখানে ডিজিটাল ট্যাবলেটের মধ্যে ড্রয়িংটা দেখাচ্ছি। জাস্ট এটা মানে এই মিডিয়ামটাতে দেখাচ্ছি, কিন্তু এটা খাতাতেও করা যেতে পারে। ঠিক আছে, এটা এমন জরুরি না যে এটা ডিজিটাল প্রসিডিওরে করতে হবে। আমি জাস্ট পদ্ধতিটা সম্পর্কে বলছি এখানে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, দেখো যেটা আমি বলছিলাম যে আগ্রহটা, তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে বাচ্চার আগ্রহটা কীভাবে সাবজেক্টটার প্রতি বজায় রাখতে হবে, সেটা যে কোনো আর্ট ফর্ম হতে পারে। তো প্রথমে একটা জিনিস আমার মনে হয়, যেটা আমরা পড়াশোনার ক্ষেত্রে দেখি, যে শিক্ষকদের মানে বিহেভিয়ারটা একটু কড়া থাকে বাচ্চাদের প্রতি, যে কারণে যে প্যারেন্টসদেরও হতে পারে। সেই কড়া ব্যাপারটা আমার মনে হয় আর্ট ফর্ম যখন প্র্যাকটিসের জন্য বাচ্চা মানে কোথাও ভর্তি হবে বা বাচ্চাকে যে শেখাবে, তাদের একটু নমনীয় হতে হবে। এটা আমার মনে হয় প্রথম হওয়া উচিত, কারণ আর্ট ফর্মটাকে অত কড়াকড়িভাবে শেখানো যাবে না। ওটাকে ওরকমভাবে একটা তথাগত একটা রুলসের মধ্যে ফেলে শেখালে সেটা ওই আর্ট ফর্মের মতো শেখা হবে না। ঠিক আছে, তো প্রথম হচ্ছে ইন্টারেস্ট বজায় রাখার যেটা প্রথম জিনিস, আমার পার্সোনাল অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে একটু নমনীয়ভাবে বাচ্চাদের মতো করে চিন্তা করতে হবে। আমরা যদি প্রথমেই ভাবি যে আমরা যেমন করছি আমাদের কাজটার মতো কেন বাচ্চার কাজটা হচ্ছে না, তাহলে পরে তাকে শেখানো সম্ভব হয়। আজ তোমাদের আমি একটা কনসেপ্ট ড্রয়িং দেখাচ্ছি রবীন্দ্রনাথের উপরে। তো প্রথমে আমি ফেসের জন্য একটা সার্কেল নিয়েছিলাম এবং সেটাকে ডিভাইড করে দিলাম মাঝখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে। তারপরে চোখের পজিশন, নাকের পজিশন এগুলো করে নেওয়ার পরে চুল এবং গোফ এগুলো আমি অ্যাড করলাম। চুল গোফের পরে আমি অ্যাড করলাম দাড়ি এবং চোখের একটা জেস্চারও আমি অ্যাড করে দিই। তারপরে কাঁধের ড্রয়িং করে আমি একটা কেক অ্যাড করছি ড্রয়িং এর মধ্যে। তো এটা একটা কনসেপ্ট ড্রয়িং রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে। তো কনসেপ্ট ড্রয়িং করতে গেলে বা যে কোনো রকম ড্রয়িং করতে গেলে প্রথমে তোমাদেরকে বানাতে হবে জেস্চার, যেটা আমি বানালাম। জেস্চার মানে একটা রাফ ড্রয়িং, তারপরে আমরা রাফ ড্রয়িং এর পরে ডিটেল ড্রয়িংটা করতে পারবো। আচ্ছা, কেকের পাশাপাশি আমি এখানে কিছু বইয়ের আউটলাইনও অ্যাড করে দিলাম। আচ্ছা, সব শেষে আমি ব্যাকগ্রাউন্ডে একটা বান্টিং ফ্ল্যাগ অ্যাড করে দিলাম বার্থডে ডেকোরেশন করার জন্য। আচ্ছা, আমি এবার ডিটেলিং স্টার্ট করছি। তোমরাও এইভাবে হালকা করে জেস্চার করে নেবে, নিয়ে তারপর তার উপর থেকে তোমরা ডিটেলিং অ্যাড করবে। চোখের ডিটেলিংটা আমি প্রথমে অ্যাড করে নেবো। ফেস থেকে আমাদের ডিটেলিংটা স্টার্ট হচ্ছে। ফেসের ডিটেলিংটা প্রথমে করে নিয়ে তারপর ধীরে ধীরে বাকি সমস্ত ডিটেলিং আমি করবো। চলো এক একটা ডিটেলিংগুলো করে নিই। তো এটা একটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ড্রয়িং আমরা করতে পারি, কনসেপচুয়াল একটা ড্রয়িং রবীন্দ্র জয়ন্তীর উপর। আমি তোমাদেরকে আজ দেখাবো। তোমরা যদি এই ড্রয়িংটার কালার ভার্সনটা দেখতে চাও বা এরকমই অন্যান্য আরো কনসেপচুয়াল ড্রয়িং দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে আমাদের কচুরিগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এইভাবে ভাজা হয়েছে আর কি। এবার কিন্তু আমরা এটাকে একদম অফ করে দেবো, মানে গ্যাস বা ইন্ডাকশন যাই থাকুক অফ করে দিতে হবে, কারণ তেলটা আবার ঠান্ডা করতে হবে পরের কচুরিগুলো দেওয়ার জন্য। এই গরম তেলে কিন্তু কচুরি দেওয়া যাবে। আচ্ছা, তার মানে তেলটা আবার ঠান্ডা হবে, মোটামুটি ওই যেটা বললাম ঈষদ উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় পরের কচুরিগুলো আমাদের দিতে হবে। আপাতত এটা আমরা তুলে নিচ্ছি। তাহলে এইভাবে আমাদের কচুরিগুলো ভাজা হলো এবং আমরা এটা তুলে নেব। তাহলে সঞ্জিত, আমাদের কচুরি মানে কিমা কচুরি রেডি। রেডি। কালারটা কেমন এসছে? খুব সুন্দর রং এসছে, সাজানোটাও বেশ। এবার খেয়ে তোমাকে বলতে হবে। আমি একটা তোমাকে দিচ্ছি, আচ্ছা। একটু সস দিই।
সস ছাড়াও খেতে পারি, সস দিতেও আচ্ছা, পারি, একটু সস অল্প দাও। দিচ্ছি, তুমি হ্যাঁ। দেখো। আচ্ছা আচ্ছা, এটা তুমি ট্রাই করে আমাকে বলো আচ্ছা। যে কেমন হয়েছে। কেমন হয়েছে? হুম, দেখি একটুখানি ওরকমভাবে পারবে না, এটা মনে হচ্ছে শক্ত। না, এটা ভাঙতে হবে। হ্যাঁ, তুমি ভাঙো বা কামড়ে খাও, যাই হোক। ভাঙা যাবে। হ্যাঁ, দেখো। কেমন দারুণ। লাগছে? বেশ ভালো। একটুখানি আছে টেনশন। না না, টেনশনের কিছু ব্যাপার নেই, বেশ ভালো হয়েছে। বেশ ভালো হয়েছে। হুম, মানে সুন্দর। মানে ওনারা তৈরি করতে পারেন আর কি। একদম একদম এইরকম প্রসেসে করতে পারেন। একদম একদম ডেফিনেটলি। তাহলে অবশ্যই কিন্তু তৈরি করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। আর সঞ্জিত তো আজকে আমাদের এসছে, তুমি খেয়ে নাও। সঞ্জিত আমাদের এখানে এসছে, ওর অমূল্য সময় নষ্ট করেই এসছে আপনাদের জন্য, আমাদের জন্য। তা আজকের মতো তো ওকে আমাদের বিদায় দিতে হবে। আর ওর সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, আমি ওর ইনস্টাগ্রাম আমি নিচে দিয়ে দেবো, আপনারা ওনার সঙ্গে মানে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি আঁকা বা ড্রয়িং বা ক্রাফট নিয়ে কোনো রকম ইন্টারেস্ট থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে, ওকে প্রশ্ন করতে পারেন। একদম। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর ও চলে যাবে, তাই জন্য আমাদের কে ফর কিচেনের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো, থ্যাংক ইউ। আর খুব ছোট্ট একটা গিফট তোমার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তুমি আজকে আমাদের কাছে এসছো, একটা অমূল্য সময় তুমি তোমার এখানে দিয়েছো, তার জন্য তোমাকে আবার ধন্যবাদ। নববর্ষ, নতুন বছর খুব ভালো কাটুক, নতুন রেজলিউশন নিয়ে তুমি আরও ভালো কাজ করো, এটা আমাদের কামনা রইল, শুভেচ্ছা রইল। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি আর নিয়ে। তোমাদের চ্যানেলেরও অনেক দূর অবধি তোমরা যাও, ঠিক আছে। আশা রাখবো। হ্যাঁ। দর্শকদেরও বলবো শেয়ার করুন ভিডিওগুলোকে এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না। আজকের মতো